হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 12, লেখিকা জেরিন আক্তার নিপা। সন্ধ্যা হয়ে গেছে। অব্র রুমে এসে নীতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, প্যাকিং হয়ে গেছে? তুমি রেডি? হ্যাঁ। অব্র নীতির দিকে খেয়াল করে তাকিয়ে দেখলো নীতির লাল রঙের চুড়িদার পরেছে, সুতি ওড়না এক সাইডে কাঁধে দেওয়া আর চুলগুলো এক পাশ করে সামনে এনে রেখেছে। সব মিলিয়ে নীতিকে অপরূপ মায়াবতী লাগছে। অব্র মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার বউকে যেমন রূপ সৌন্দর্য দিয়েছো তেমনই সেই সৌন্দর্যকে হেফাজত করার জ্ঞানও দিয়েছো। নীতির থেকে বেস্ট আমার জন্য আর কেউ হতো না। নীতি যতই সাজগোজ করুক না কেন তাকে অব্র ছাড়া আর কেউ দেখতে পাবে না, কারণ নীতি বোরকা পরেই বের হবে। চলো তাহলে বের হই। বড় মা, জেঠু, দাদি সবাইকে বলে বের হব না? বলবো, চলো। অব্র শার্টের হাতা ফোল্ড করতে করতে রুম থেকে বের হয়ে যাচ্ছে। নীতি অপলক দৃষ্টিতে এখনও পেছন থেকে অব্রকে দেখেছে। কালো প্যান্টের সাথে ইন করা নীল শার্ট, শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করে রেখেছে, চুলে স্পাইক করা, সব মিলিয়ে অব্রকে রাজপুতের মতো লাগছে। নীতির চোখ আজ অব্রের উপর থেকে সরছে না। অব্র আর নীতি দাদি রুমের সামনে যেতেই দাদি ওদের দেখে বলল, নাতি সতীন কই যাইতাছস তোরা? দাদি, কিছুদিনের জন্য দিনাজপুর যাচ্ছি। কেন? বন্ধুর বিয়ে দাদি। হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেল, এখন আমাদের তো যেতেই হবে। তোর কোন বন্ধু? দাদি, শুভ। তুমি তো শুভকে চেনোই, আমাদের বাসায় অনেকবার এসেছে তো। ওই শুভ রোগা পাতলা পোলাটা? আচ্ছা দাদি, আসি তাহলে। নীতি, এসো, আমি বাবার সাথে কথা বলতে যাচ্ছি। আপনি যান, আমি আসছি। অব্র তার বাবার সাথে কথা বলতে গেল। দাদির সাথেই সাথেই নীতির গায়ে হালকা ধাক্কা দিয়ে বলল, এই কয়দিনে কি এমন জাদু করছোস আমার নাতিরে? নাতি দেখি হাঁকতে গেলেও তোরে সাথে নিয়ে যারে। নীতি নাক কুচকে বলল, সেই দাদি, তুমি যে কী সব বাজে কথা বলো। তোর কাছে তো আমার সব কথাই বাজে মনে হয়। আমি তো দেখতাছি নাতি তোর পিড়িতে কতটা দেওয়ানা হয়েছে, সারাক্ষণ তোরে চোখে হারায়। দেখোস না বন্ধুর বিয়েতেও তোরে নিয়ে যাইতেছে। পিড়িতে দেওয়ানা হয়েছে না কচু হয়েছে? কচু হয়েছে। মাথার চুল তোর পাকছে না আমার পাকছে। নাতি তোরে কেন ওর লগে নিতাছে জানোস? না, তুমি তো সব জানো, তাহলে তুমিই বলো কেন নিচ্ছেন? তুই দেখি কিছুই বোঝস না, সব কি তোরে খইলা খাওয়া লাগবো? তুই নাতির মতলব অহনও ধরতে পারলি না। মতলব? কিসের মতলব? নাতি তোরে বাড়ি থেকে দূরে নিয়ে যাইতেছে, তাও বিয়ে বাড়িতে। অহনও বোঝস না কেন গাদি? কেমনে বোঝামো তোরে? ওই তোদের যুগের একটা কথা আছে না, হানিমুন। নাতি তোরে হানিমুনে লইয়া যাইতেছে। দাদির কথা শুনে মনে মনে নীতি অনেক লজ্জা পাচ্ছে, আবার খুশি হচ্ছে, কিন্তু মুখে বলল, তেমন কিছুই না, ওনার বন্ধুরা হয়তো চাপ দিয়েছে বউকে সাথে নিয়ে যেতে, তাই যাচ্ছে। তুই আমারে বুঝাবি, আমি তোর গুরুজন নাকি তুই আমার গুরুজন? হন স্যামরি, একটা কথা কই, তোরে তো সব কথা খুইলাই কইতে হয়। পর্দা করস ভালো কথা, কিন্তু নিজের জামাইয়ের সামনে কি এর পর্দা? নিজের যত রূপ সৌন্দর্য আছে সব কিছু তোর জামাইয়ের জন্যই। আমার নাতির সামনে তোর জামাইয়ের জন্যই আমার নাতির সামনে হুজুরিনী আর কামের বেড়ি সাইজা না থেকে সুন্দর কইরা সাজগোজ কইরা ওর সামনে যাবি। এতে তোরও সব আছে। জামাইয়ের মন পাওয়ানোর লাগিয়া কত কিছু করতে হয়। নীতি নড়ে চড়ে বসলো। তুমি আমাকে কি করতে বলছো? ওনার ভালোবাসা পেতে হলে আমাকে কি করতে হবে? তুমি আমাকে যেভাবে যা করতে বলবে আমি তাই করব। বাড়ি থেকে দূরে যাইতেছোস, অন্যরকম একটা পরিবেশে। নীতি তোরে ভালোবাসে, কিন্তু তোর মনের অবস্থা জানা না পর্যন্ত তোর কাছে আইতে চায় না। এখন তুই সব সময় ওর সামনে সামনে থাকবি, নানাভাবে ওরে বুঝাবি তুইও যে ওরে ভালোবাসোস, ওরে নিজের কইরা পাইতে চাস। আর নাতি তোর কাছে আইতে চাইলে তুই বাধা দিবি না, তাইলেই বুঝবো তুই ওরে মাইনা নিছোস। আমি তো কতভাবেই ওনাকে বোঝাতে চাচ্ছি, কিন্তু উনিই তো কিছুতেই কিছু বোঝেন না। গর্দব তো, আর এমনি এমনি কয় না। একটা কাজ করবি তুই। কি কাজ? কাছে আয়, কানে কানে কই। জহির চৌধুরী শান্ত স্বরে বললেন, তোমার ওয়াইফকে তোমার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও, তাতে আমার পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। পারমিশন নিচ্ছে না বাবা,
জাস্ট তোমাকে ইনফর্ম করছি। কী দিয়ে যাবে তোমরা? আর কয়টায় রওনা দিবে? আদনানের সাথে ট্রেন করে যাব। দেখি আদনান কয়টায় টিকিট পেয়েছে। আচ্ছা তাহলে এখনই বের হয়ে যাও, নয়তো পরে আবার ট্রেন মিস করতে পারো। অব্র নীতিকে নিয়ে বের হয়ে গেল। নীতি বাড়ি থেকে বের হওয়ার আগে একটা দোয়া পড়ে নিল। দোয়া উচ্চারণ: বিসমিল্লাহি তাকওয়াল্লাতু আল্লাহি ওয়াল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। অর্থ: হে আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে বেরোচ্ছি। আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করা কিংবা মন্দ কাজ থেকে বিরত থাকা সম্ভব নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি বলে, তখন তার জন্য বলা হয়, তোমার জন্য যথেষ্ট হয়েছে, তুমি রক্ষা পেয়েছো এবং শয়তান তার থেকে দূরে সরে যায়। অন্য এক হাদিসে এসেছে, তার জন্য অন্য শয়তান বলে, ওই লোককে তুমি কিভাবে পথভ্রষ্ট করবে যে এরই মধ্যে হেদায়েতপ্রাপ্ত হয়েছে, তার জন্য যথেষ্ট হয়েছে এবং রক্ষা পেয়েছো। রাস্তায় প্রচুর জ্যাম থাকায় স্টেশনে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। অব্র স্টেশনে গিয়ে আদনান আর পিহুকে খুঁজে বের করে ওদের কাছে যায়। ওরা আগে থেকেই স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। অব্র নীতির হাত ধরে ভিড় ঠেলে ওদের কাছে এসে দাঁড়ায়। পিহুর দিকে তাকিয়ে বলে, সরি রে, আসতে একটু লেট হয়ে গেল। তোরা তো জানিসই ঢাকা শহরের রাস্তায় কত জ্যাম থাকে। তারপর আজ 2 জন ড্রাইভার রাস্তায় ঝামেলা শুরু করেছে। জ্যামে পুরো 2 ঘন্টা বসেছিলাম। আদনান অব্রের দিকে তাকিয়ে মাথার উপর 2 হাত রেখে বসে আছে, আর পিহু ভ্রুকুচকে চোখ ছোট ছোট করে কোমরে হাত দিয়ে অব্রের দিকে তাকিয়ে আছে। কী হলো, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? পিহু মধুর সুরে বলল, বাবু সোনা, তুমি যদি 2 ঘন্টা জ্যামে আটকে না থাকতে, তাহলেও তুমি 20 মিনিটের জন্য ট্রেন মিস করতে। কারণ আমরা যে ট্রেনের টিকিট পেয়েছিলাম তা এখন থেকে আরও 2 ঘন্টা 20 মিনিট আগে স্টেশন ছেড়ে চলে গেছে। অব্র জিভে কামড় দিয়ে চুলে হাত বোলালো। পিহু মুহূর্তেই গলার মিষ্টি ভাবটা দূর করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, হারামি কুত্তা, তোর জন্য আমরা 2 ঘন্টার উপরে বসে আছি, আর তুই কোথায় মরতে গেছিলি? আমি আমার জীবনে কারোর জন্য 2 মিনিট অপেক্ষা করিনি, আর তুই আজ আমাকে 2 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখছিস। অব্র ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, আমার কি দোষ? আমি ইচ্ছে করে লেট করেছি নাকি? জ্যাম ছিল তো, আমি কি করতে পারতাম? এত দূর হেঁটেও তো আসা যেত না, আর তুই আমাদের জন্য অপেক্ষা করলি কেন? তুই আদনানকে নিয়ে চলে যেতি, আমরা না হয় পরের ট্রেনে যেতাম। পিহু বিকট স্বরে চিৎকার করে উঠল, একটা কথা বলবি না তুই? কুত্তা একটা, তার জন্য ওয়েট করেছি আর সে বলছে চলে যেতি। আর আমি তোরে জবাই করে ফেলবো। রাগে এমনিতেই আমার মাথা ফেটে যাচ্ছে। আদনান চিনচিনে গলায় বলল, 2 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে প্লাস বসে থেকে এখন আমার মাথা ঘুরাচ্ছে, চোখে অন্ধকার দেখছি, হাত পা ঝিমঝিম করছে, খিদে পেয়েছে। অব্র, তোর কি কাণ্ডজ্ঞান কখনোই হবে না? ফোনটা তো অন্তত অন রাখতে পারতি। কতবার যে ফোনে ট্রাই করেছি। অব্র ওদের অবস্থা দেখে এবার সত্যি কষ্ট পেল। বেচারা 2টা ঘন্টা ওর জন্য অপেক্ষা করছে। সরি আদনান, সরি পিহু, আমি সত্যি এমনটা ইচ্ছে করে করিনি। পিহু প্লিজ দোস্ত, মাফ করে দে। তুই চাইলে আমি কান ধরে তোর কাছে ক্ষমা চাইব। পিহুর মন গলে গেল। থাক থাক, হয়েছে। তুই আমার দুর্বল জায়গাটায় টান দিস না। তুই খুব ভালো করেই জানিস ওই 2 বাদরের থেকে তোর প্রতি আমার টান বেশি। জানি তো, তুই তো আমার বাবু সোনা। এখন এসব বাদ দিয়ে এটা বল, আমরা শুভদের বাসায় যাব কীভাবে? আর তোর বউকে নিয়ে আসার কথা ছিল, কই আমাদের ভাবি? নীতি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে 3 বন্ধুর কাণ্ড কাহিনী দেখছিল। ওরা সবাই সত্যি অব্রকে অনেক ভালোবাসে, এটা বুঝতে বাকি রইল না এই নীতির। অব্র বলল, তোদের চাপে পরে নীতির কথা ভুলেই গেছি। নীতি এদিকে এসো। নীতি অব্রের কাছে গিয়ে দাঁড়ালো। এই নে, এ হলো তোদের ভাবি। পিহু চোখ বড় বড় করে নীতিকে দেখছে, মুখটা একটু হাঁ হয়ে আছে। আদনান তো বসা থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। 2 জন কিছুক্ষণ নীরবতা পালন করে একসাথে বলে উঠল, এটা তোর বউ? হ্যাঁ। 2 জন এবার আরও অবাক হলো। পিহুর তো কাশি উঠে গেল। ওরা নীতিকে দেখে এতটা অবাক হচ্ছে কারণ নীতি বোরকা পরে আছে, মেকআপ করা, শুধু চোখ দেখা যাচ্ছে, হাতে পায়ে হাত মোজা আর পা মোজা। অব্র, আদনান, পিহু অনেক দিনই লন্ডন থেকে এসেছে, ওখানে মডার্ন পরিবেশে বড় হয়েছে।
আর তাছাড়া দেশে আসার পরও এমন কিছু দেখিনি। খুব কম সংখ্যক মেয়ে বা মহিলারা এখন পর্দা করে। মেয়েরা বোরকা আর হিজাব পরলেও তাকে পর্দা বলা যায় না, তা একদিকে দিয়ে ফ্যাশনের আওতায় পড়ে। এখানে তো নীতি একদম সাধারণ কালো মোটা কাপড়ের বোরকার সাথে নিকাব করেছে, প্লাস হাত মোজা পা মোজাও। এই অব্র, সত্যি কি এটা তোরই বউ? অব্র ওদের অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে পিহুর হাতে চিমটি কেটে বলল, এই দেখ, তোকে চিমটি কেটে বললাম এটা আমারই বউ। পিহু আউ বলে হাত ঘষতে ঘষতে বলল, কীভাবে কি ভাই? কিছুই তো বুঝছি না, মনে হচ্ছে এখনই আকাশ থেকে বললাম। আদনান ধাক্কাটা সামলে নিয়ে বলল, ভাই তোর বউ তো পুরো হুজুরানি। আমাদের নিশা ভাবি যে এতটা পর্দাসীন হবে তা স্বপ্নে ভাবতে পারিনি। বিশ্বাস কর, এখনও মনে হচ্ছে তুই আমাদের বোকা বানাচ্ছিস। আদনান ওর নিশা না, ওর নাম নীতি, পিহু বলল। কিন্তু বিয়ের কার্ডে তো কনের নাম নিশা ছিল। নিশার সাথে আমার বিয়ে হয়নি। তাহলে? সে অনেক কাহিনী, পরে বলো। এখন চল অন্য কোনো ব্যবস্থা করি, চলবে? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। এই কয়দিনে কি এমন জাদু করছোস আমার নাতিরে? নাতি দেখি হাঁকতে গেলেও তোরে সাথে নিয়ে যারে। নীতি নাক কুচকে বলল, সেই দাদি, তুমি যে কী সব বাজে কথা বলো। তোর কাছে তো আমার সব কথাই বাজে মনে হয়। আমি তো দেখতাছি নাতি তোর পিড়িতে কতটা দেওয়ানা হয়েছে। সারাক্ষণ তোরে চোখে হারায়। দেখোস না বন্ধুর বিয়েতেও তোরে নিয়ে যাইতাছে। পিড়িতে দেওয়ানা হয়েছে না কচু হয়েছে? কচু হয়েছে। মাথার চুল তোর পাকছে না আমার পাকছে। নাতি তোরে কেন ওর লগে নিতাছে জানোস? না, তুমি তো সব জানো, তাহলে তুমিই বলো কেন নিচ্ছেন? তুই দেখি কিছুই বোঝস না, সব কি তোরে খইলা খাওয়া লাগবো? তুই নাতির মতলব অহনও ধরতে পারলি না। মতলব? কিসের মতলব? নাতি তোরে বাড়ি থেকে দূরে নিয়ে যাইতেছে, তাও বিয়ে বাড়িতে। অহনও বোঝস না কেন গাদি? কেমনে বোঝামো তোরে? ওই তোদের যুগের একটা কথা আছে না, হানিমুন। নাতি তোরে হানিমুনে লইয়া যাইতেছে। দাদির কথা শুনে মনে মনে নীতি অনেক লজ্জা পাচ্ছে, আবার খুশি হচ্ছে, কিন্তু মুখে বলল, তেমন কিছুই না, ওনার বন্ধুরা হয়তো চাপ দিয়েছে বউকে সাথে নিয়ে যেতে, তাই যাচ্ছে। তুই আমারে বুঝাবি, আমি তোর গুরুজন নাকি তুই আমার গুরুজন? হন শ্যামরি, একটা কথা কই, তোরে তো সব কথা